দুর্নীতি করো, দুর্নীতির দায়টাকে অন্যের ঘাড়ে দাও, কখনো বিচারপতিদের ঘাড়ে, কখনো আইনজীবীদের ঘাড়ে, কখনো সমাজের অন্য শ্রেণীর ঘাড়ে, বিরোধীদের ঘাড়ে, এই যে জাস্ট শিফট করা। তুমি ভাবো 100 দিনের কাজ, 100 দিনের কাজে 3 বছর ধরে সেন্ট্রাল গভর্নমেন্ট টাকা দেয়নি। তার নির্দিষ্ট কারণ হিসেবে সেন্ট্রাল গভর্নমেন্ট বলছেন যে আমাদের কাছে সাফিসিয়েন্ট আইন আছে, আর্টিকেল আছে বিভিন্ন 100 দিনের কাজের, মনরেগার 27 নম্বর অমুক নম্বর আর্টিকেল, তাতে স্পষ্ট লেখা আছে রাজ্যে সেন্ট্রাল যেহেতু বেশি টাকা দেয় 60%, সেন্ট্রাল যদি মনে করে চুরি হচ্ছে, টাকা নয় হচ্ছে, সেন্ট্রাল চাইলে আটকাতে পারে, তাই তো? সেন্ট্রাল তাই আটকেছে। তাহলে আপনি যদি মনে করেন সেন্ট্রাল অন্যায়ভাবে টাকাটা আটকেছে, যে রাজ্যের একটা বড় অংশের মানুষ 100 দিনের কাজের উপরে নির্ভর করে, 100 দিনের কাজের তো আমি অধ্যাপক বা এই কলকাতা শহরের ব্যবসায়ী চাকরিজীবীরা নির্ভর করে না, মূলত করে গ্রামীণ সেক্টরটা, রুরাল সেক্টরটায়। তার 3 বছর ধরে কাজ নেই, তার পরিযায়ী শ্রমিক হিসেবে অন্য রাজ্যে চলে যাচ্ছে। তাহলে এই জায়গায় তৃণমূল কংগ্রেসের চালিত সরকার, যেখানে সকালে একটা রায় হলে বিকালে দৌড়ে গিয়ে সুপ্রিম কোর্টের করে নক করে, একদম পরিষ্কার, সেখানে দাঁড়িয়ে 100 দিনের কাজের এই যে এত বড় একটা 3 বছর ধরে সেন্ট্রাল গভর্নমেন্ট আটকে রেখেছে, যেখানে রাজস্থানকে আটকে রেখেছিল, মুম্বাইকে, মহারাষ্ট্রকে আটকে রেখেছিল, তারা সুপ্রিম কোর্ট হাইকোর্টে গিয়ে সেটার 130 নম্বর ধারায় পরিষ্কার লেখা আছে, রাজ্য চাইলে সুপ্রিম কোর্ট বা হাইকোর্টে যেতে পারে যে সেন্ট্রাল আমাকে অন্যায় করছে, কোফেডারাল স্ট্রাকচারে সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট যদি মনে করে তাহলে অর্ডার দিতে পারে। কেন রাজ্য যায়নি? রাজ্য যায়নি কারণ রাজ্য গেলে পরেই তো যে ফাঁদটা রাজ্য তৈরি করেছে, দুর্নীতির ফাঁদ, দুর্নীতির ভয়ানক পুকুর চুরি, সেটা তো ধরা পড়ে যাবে প্রকাশ্যে। তা রাজ্য যায়নি। কারা গেলেন? সেই যেই বামপন্থী, সেই যেই বিকাশ রঞ্জন বাবু, তাদের চোখের বালি, সেই বিকাশ বাবুই তো কৃষক বামপন্থী ক্ষেত মজুরি ইউনিয়নের নেতা কমরেড তুষার ঘোষের মামলার ভিত্তিতে হাইকোর্টে মামলা করে রায় আনলেন। কিন্তু রায় কি বলা হলো? হাইকোর্ট কোনোভাবেই রাজ্যের উপরে ভরসা রাখলেন না। অভিনব মনরেগা তৈরি হওয়ার পরে ভারতবর্ষের ইতিহাসে এটা প্রথম যে হাইকোর্ট রাজ্য সরকারের উপরে কোনো রকম ভরসা না করে সেন্ট্রাল গভর্নমেন্টকে বলছে আপনি শর্ত আরোপ করেছে যে আপনি মনিটরিং করবেন, আপনি চাইলে জেলাগুলোর মধ্যে তত্ত্বাবধান করবেন, নজরদারি করবেন, শর্ত আরোপ করবেন, ডিরেক্ট টাকা পাঠাবেন। তাহলে এটা কি গর্বের না লজ্জার? গর্বের না লজ্জার? আমি এই কথা বলেছি বাঙালি হিসাবে। তৃণমূল তো বাঙালি অস্মিতা নিয়ে চিৎকার করে গাল করে এই যে অমুকে বাঙালি বিদ্বেষী, তমুকে বাঙালি বিদ্বেষী, এইসব বাঙালি অস্মিতা নিয়ে সুশ্রী ভোট আসলে এটা আরও বেড়ে যায়। আমার প্রশ্নটা হচ্ছে, আপনি C&D গ্রুপে চাকরির ভাতাটা দিলেন, আপনি কি সুপ্রিম কোর্টে অ্যাপিল করেছিলেন যে সুপ্রিম কোর্ট এদের চাকরিটা স্যাট করে দিয়েছিল? করেননি। আপনি কার কাছে পারমিশন নিলেন? কিসের ভিত্তিতে ডিসাইড করলেন এদের 20,000-25,000 টাকায় দিতে হবে? কোন কমিটি আপনাকে সুপারিশ করলো? বিরোধীদের কনস্টিটিউয়েন্সি নিয়েছিলেন, আপনি বিধানসভায় বিরোধীদের সাথে আলাপ করেছিলেন, কারণ এটা তো মনিটরিং পার্ট। এই টাকাগুলো কোথার থেকে আসবে? জনগণের ট্যাক্সের টাকায়। কার পাপের প্রায়শ্চিত্ত আপনি জনগণের ট্যাক্সের টাকায় করছেন? এই সিরিয়াস প্রশ্নগুলো তো রাজ্যকে করার টাইম এসেছে। খেয়াল করতে হবে, এই রাজ্য হাইকোর্ট সুপ্রিম কোর্টে হেরে গেলে তাদেরকে কোনো রকম একটা তকমা দিয়ে জাস্ট ওটাকে বেরিয়ে যায়, জনগণকে বোঝানোর চেষ্টা করে আমরা চাইছিলাম, ওরা দেয়নি। ঠিক ওবিসি নিয়ে যেমন, ওবিসি নিয়ে হাইকোর্ট সুপ্রিম কোর্ট কি কোথাও বলে রেখেছে যে আপনারা ওবিসি মামলাটা চলাকালীন আপনারা কোনো রিক্রুটমেন্ট বা কোনো রকম অ্যাডমিশন করাতে পারবেন না? আজকে 1.5 মাসের উপরে হয়ে গেল, হায়ার সেকেন্ডারি রেজাল্ট বেরিয়েছে, অলমোস্ট সব রাজ্যে কলেজ বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশন বন্ধ, শেষ। আজকে রাজ্যে পোর্টাল সবে খুললো, ইতিমধ্যে ব্রেনগুলো ড্রেন হয়ে অন্য রাজ্যে চলে গেল, ম্যাক্সিমাম স্টুডেন্ট চলে গেল প্রাইভেটে, জমি জমা বাড়ি ঘর বিক্রি করে প্রাইভেট কলেজ বিশ্ববিদ্যালয়ে উপচে ফেললো। তৃণমূল নেতারা যেসব কলেজ বিশ্ববিদ্যালয় থেকে ভোটের আগে টাকা পায়, তাদের বিভিন্ন কমিটিতে তারা থাকে বা বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয় তারাই তৈরি করা, তাদেরই ব্যবসা। তাহলে আমার প্রশ্নটা হচ্ছে, তৃণমূলের এই প্রত্যেকটা পদক্ষেপে দ্বিবিধ বহুবিধ কৌশল থাকে। এখানে ওবিসিকে শিখণ্ডী করে প্রাইভেট কলেজ বিশ্ববিদ্যালয়গুলোকে পুরো স্টুডেন্ট দিয়ে দিল, সরকারি ব্যবস্থার প্রতি তাদের দায়বদ্ধতা যে থাকছে না তারা বুঝিয়ে দিল,
সরকারি ব্যবস্থা আস্তে আস্তে তুলে দেবে, যেমন সরকারি স্কুলগুলো তুলে দিচ্ছে। ঠিক একইভাবে আজকে সিডি গ্রুপের ছেলে মেয়েগুলোকে শিখণ্ডী করে নিয়ে হাইকোর্টে এমন একটা লুজ বল খেললো ইচ্ছা করে যাতে হেরে যায়। এই সিডি গ্রুপটা হারবে ওরা জানতো, তাদের নবান্নের যে চৌর্যবৃত্তিটা 14 তলার থেকে যে দুর্নীতিটা করেছিল বলে আজকে এদের চাকরিটা গেছে, তার সে থেকে দায়ের থেকে সরে গেল। যেমন হাই স্কুলের টিচারদের প্রতি এর মমতার আর কোনো দায় নেই, ও হাইকোর্ট জানে, আপনারা নতুন করে পরীক্ষা দিন। বারবার ব্রাত্য বসু মুখ্যমন্ত্রীকে বলতে হচ্ছে বা তার ছোট বড় সব সাহেব নেতাদের বলতে হচ্ছে, আমরা তো মমতা ব্যানার্জি তো চাকরি খেতেই চাইনি, বিকাশবাবু চাকরি খেয়েছে, অভিজিৎ বাবু চাকরি খেয়েছে, অমুক বাবু চাকরি খেয়েছে, ফিরদৌস শামীম চাকরি খেয়েছে, কৌস্তব চ্যাটার্জি চাকরি খেয়েছে, আর সুপ্রিম কোর্ট চাকরি খেয়েছে। সুপ্রিম কোর্ট পরীক্ষা দিতে বলেছে, তাই দাও। আরে বাবা, একটা প্রশ্ন আপনাদের, এই জায়গাটা আসলো কেন? ফিরদৌস বাবু, বিকাশবাবু খুব বাজে মানুষ, খুব বাজে মানুষ ধরে নিলাম, তা আপনি এই বাজে মানুষগুলোকে সুযোগটা দিলেন কেন? চাকরিটা চুরি করলেন কেন? প্যানেল বের করলেন না কেন? এই প্রশ্নটা তো করবো আমরা। এই জায়গায় মমতা ব্যানার্জি এই কৌশল থেকে কিন্তু আজকে আমি মনে করি সিডি গ্রুপের এই স্থগিতাদেশ মমতার জয় হলো, মমতার জয়। এটা মমতা হাসছে, দেখাচ্ছে আমি চেয়েছিলাম। দেখবে স্টেটমেন্ট হয়তো কুণালবাবু, সেই মানে জেল থেকে ফিরে আসা মানে অভিযুক্ত, তিনি গদগদ মুখে হয়তো স্টেটমেন্ট দিয়েও ফেলেছে, আমরা তো চেয়েছিলাম। হাইকোর্ট এখন বিরোধীদের ভূমিকা নিচ্ছে বিজেপির মতন। আমি বলছি এই লোকটাকে কেন বাইরে বের করে রেখেছেন? জুডিশিয়ারির উপরে একের পর এক উনি প্রশ্নচিহ্ন তুলছেন, একের পর এক সিরিয়াস নোট দিচ্ছেন যে জুডিশিয়ারি একটা 4th পিলার্স অফ দ্য কনস্টিটিউশন। সেই জায়গায় আজকে এই মানুষটাকে কেন ছেড়ে রাখা হয়েছে? আমার এটাও তো একটা প্রশ্ন হাইকোর্টের কাছে, সুপ্রিম কোর্টের কাছে, যে শতপ্রণোদিত মামলা করা যায় বিচারপতিদের বিরুদ্ধে। কথা বলা সংবিধান বা গণতন্ত্রের পক্ষে কতটা বিপজ্জনক, যে মানুষ আস্তে আস্তে বিচার ব্যবস্থার প্রতি বিশ্বাস হারিয়ে ফেলবে যদি এই পলিটিক্যাল পার্টির এই সব নেতা, এই কুণালবাবুদের মতো নেতা, তারা এই একের পর এক রায় পছন্দ না হলে তাদের দুর্নীতির জন্য একটার পর একটা সরকারি প্রকল্প, মানুষের যেটা বেনিফিট পাওয়ার কথা সেটা আটকে দিলে হাইকোর্ট সুপ্রিম কোর্ট, তখন এরা জুডিশিয়ারিকে আক্রমণ করে। এটা তো আইনের ক্লজের পার্ট। ফলে তৃণমূল কিন্তু এই রায়ে আমি মনে করি রাজনৈতিক প্রশাসনিক সব দিক থেকে অক্সিজেন পেল। কিন্তু তারা বলবে দেখেছো আমরা দিতে চেয়েছিলাম, ভাই সিডি গ্রুপের ছেলে মেয়েগুলোকে দায়িত্ব নিতে চেয়েছিল মমতা ব্যানার্জি সরকার, মানবিক মমতা ব্যানার্জি সরকার, সততার প্রতীক যদি এখনো বলে না, ঠিক আছে, এই সরকার কিন্তু বিরোধীরা দিল না, হাইকোর্ট ও বিরোধীদের সাথে হাত মিলিয়ে এ রায়টা দিলেন। এটা বলে আছে অমৃতা সিনহাকে তো এরা দু চোখে সইতে পারে না। তাদের অমৃতা সিনহার হাজবেন্ড, তার পারিবারিক ক্ষেত্রে এরা নাক গালিয়েছে যাতে একে কন্ট্রোল করা যায়। আইন ব্যবস্থাটাকে নবান্নের 14 তলার থেকে কন্ট্রোল করার মরিয়া চেষ্টা 11 সালের পর থেকে আমরা দেখে এসেছি মমতার নেতৃত্বে। ফলে এটা নতুন কিছু নয়। দেখো তুমি হয় এটার চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্ট বা হায়ার আদালতে যাবে, কিংবা এটা প্রচার শুরু করে দেবে আমরা তো চেয়েছিলাম জনগণের ট্যাক্সের টাকা, অঢেল জনগণের ট্যাক্সের টাকায় কেস লড়ো, কেস হারো, কেস লড়ো, কেস হারো, চাকরিও দিতে হবে না, ডিও দিতে হবে না, ওবিসি ক্যাটাগরিও তোমাকে দিতে হবে না, মুসলিম দরদ, মুসলিমদের প্রান্তিক থেকে উন্নত করার এই গালভরা গল্পই শুনিয়ে যাওয়া হবে, লালিপপ ধরিয়ে রাখা হবে, আর কার্যক্ষেত্রে তাদের সংরক্ষণও পাবে না মমতা ব্যানার্জির ইচ্ছাকৃত ভুলের জন্য, ইচ্ছাকৃত ত্রুটিপূর্ণ তালিকা জমা দেওয়ার জন্য। বাস ফি বছর এটাকে প্রচারে রেখেই মমতা ব্যানার্জি ভোটের বৈতরণী পার করবে। এটাই তো চলছে রাজ্যে। এটা থেকে কি নতুন কিছু হয়েছে? আমি পরিষ্কার বলছি, এই C&D গ্রুপের আজকের যে স্থগিতাদেশ, যেটা একদম ভবিতব্য সত্য, এটা হওয়াই দরকার ছিল, এটাই কিন্তু মমতার পলিটিক্যাল ইকোনমিক্যাল লাভ হলো।